হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ দিহান। তোমরা সামারির পরে যেটা সবথেকে বেশি আমার কাছে রিকোয়েস্ট করেছো সেটা হলো রিঅ্যারেঞ্জ। এটাও স্বাভাবিক যে রিঅ্যারেঞ্জ তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কারণ রিঅ্যারেঞ্জ লেখা সহজ, রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করা সহজ, রিঅ্যারেঞ্জে মার্কও যথেষ্ট ভালো, হ্যান্ডসাম একটা ফিগার, 10 মার্ক। এবং রিঅ্যারেঞ্জ অন্যান্য গ্রামারের অন্যান্য আইটেমের তুলনায় কম্পারেটিভলি তোমাদের কাছে ইজি লাগে। তো রিঅ্যারেঞ্জটা ভালো করে দেখলে আশা করি আমাদের 10 মার্কটা নিশ্চিত করা খুবই সহজ হবে, যা আমাদের এ প্লাসের উদ্দেশ্যকে আরো মানে ফলপ্রসূ করে তুলবে। তো চলো আজকের এখন আমাদের যে ভিডিওটি সেটা হচ্ছে এইচএসসি রিঅ্যারেঞ্জ লেখার সহজ নিয়ম ও পূর্ণ নম্বর পাওয়ার কৌশল। তো চলো আমরা একটু দেখি, লেখা শুরু করি। আগে এখন আপাতত পেন না নেই, বেশিরভাগ কিছু এখানে বলা আছে, এখানে লেখার তেমন কিছু নেই। ওকে, এইচএসসি রিঅ্যারেঞ্জ লেখার সহজ নিয়ম ও পূর্ণ নম্বর পাওয়ার কৌশল। রিঅ্যারেঞ্জিং কি? রিঅ্যারেঞ্জিং বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট হলো ছড়ানো বিচ্ছিন্ন বাক্যগুলোকে যথাযথ অর্থ এবং ধারাবাহিকতায় সাজিয়ে একটি অর্থপূর্ণ প্যাসেজ তৈরি করা। ধারাবাহিকতায় সাজিয়ে অর্থাৎ অর্থ ঠিক থাকবে এবং একটা সিরিয়াল বা অর্ডার মেনটেন করে একটা পরিপূর্ণ প্যাসেজ তৈরি করা হবে এবং অর্থপূর্ণ প্যাসেজ তৈরি করা হবে। এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ। তোমরা সবাই রিঅ্যারেঞ্জ সম্পর্কে ভালো করেই জানো, অনেকবার রিঅ্যারেঞ্জ করেছো। এবার স্টেপ বাই স্টেপ সহজ নিয়মে কিভাবে রিঅ্যারেঞ্জে ফুল মার্কস পাওয়া যায় আমরা সেই বিষয়গুলো খেয়াল করব। আমরা সবসময় বলে থাকি কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। কোশ্চেন ভালো করে পড়া মানে তুমি অর্ধেক জয়লাভ করে ফেলেছো। তো এখানেও ব্যাপারটা ঠিক তাই। সবার আগে প্রথম কাজ হচ্ছে সবগুলো বাক্য মনোযোগ দিয়ে একাধিকবার পড়ো। তোমার কোশ্চেন হাতে আসলো, রিঅ্যারেঞ্জটা তোমার টপিকটা কমন পড়ে নাই, নতুন একটা টপিক হতেই পারে, সেই ক্ষেত্রে আমাদের সবার প্রথম হলো প্রথমে একবার সব বাক্য পড়ে নাও, ঠান্ডা মাথায় আগে একবার পড়ে নাও। পড়ার পরে আবার পরে বোঝার চেষ্টা করো কোন বাক্যটা প্রথম। ধরে নাও আমি একটা রিঅ্যারেঞ্জ করব, নতুন একটা টপিক, আমি কখনো আগে এটা পড়ি নাই এবং এটা কোনো বোর্ডেও আগে আসলে, তার মানে সম্পূর্ণ আনকমন একটা রিঅ্যারেঞ্জ। আমি আগে একবার প্যাসেজটা পড়লাম, 10টা বাক্য আমি একবার করে ভালো করে বুঝে নিলাম। ওকে ফাইন। একবার করে রিড আউট করার পরে আমি এবার বারবার রিড আউট করবো। কমপক্ষে রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা সাজেস্ট করি 5 থেকে 6 বার রিঅ্যারেঞ্জটা ভালো করে পড়তে হয়। তো এরপর আবার পরে বোঝার চেষ্টা করো কোন বাক্যটি প্রথম কোনটা শেষ হতে পারে, একটা গেস নাও। তো আমার কিন্তু এইখানেই একটা রিঅ্যারেঞ্জ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এরপর আমি যখন বারবার এইটা বোঝার চেষ্টা করব তখন কোনটা শুরুর দিকে বসতে পারে, কোন কথাটা শেষের দিকে বসতে পারে, আমার ব্রেইনে একটা প্লট তৈরি হয়ে যাবে, একটা সিনারিও তৈরি হয়ে যাবে। সেইটা ধরে আমরা আগাবো, একটা রাফ তৈরি হবে। এখন আমাদের দ্বিতীয় জিনিস যেটা হেল্প করবে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স চিনে নিতে হবে। আচ্ছা, সেন্টেন্স নাম্বার 1 যেটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ বা একটা আর্টিকেল বা একটা প্যাসেজ লেখার ক্ষেত্রে আমরা র্যান্ডম সেন্টেন্স দিয়ে কিন্তু টপিক শুরু করি না। যখন আমরা কোনো একটা কথা বলি সেই ক্ষেত্রে আমরা র্যান্ডম কোনো কিছু দিয়েও যেমন কথা শুরু করি না, তো রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েই কিন্তু কথা শুরু করি। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলতে সাধারণত যেটি পরিচয় বা বিষয়বস্তু সম্পর্কে পরিচয় ঘটায়, এই ধরনের বাক্যগুলি প্রথমে ব্যবহৃত হয়। এগুলোকেই সাধারণত ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলা হয়। এগুলো সাধারণত শুরু হয় একটা নাম দিয়ে, কোনো স্থান দিয়ে। তাহলে এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স গুলো সাধারণত কোনো নাম দিয়ে তৈরি হয়, নাম থাকে বা কোনো স্থানের নাম থাকে, কোনো সময় থাকে, অথবা কোনো একটা সাধারণ কোনো একটা বক্তব্য থাকে যেটা আমরা সবাই এক অনস্বীকার্যভাবে মনে রাখি। এখন জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা একটা জেনারেল স্টেটমেন্ট এবং সবাই এটাতে এগ্রি করে। এইটা দিয়েও কিন্তু রিঅ্যারেঞ্জ তৈরি হইতে পারে, কারণ নাম দিয়ে তৈরি হইতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, এরকম ভাবে, বা প্লেস বাংলাদেশ ইজ এ ভেরি ইউনিক কান্ট্রি, এইভাবে, বা টাইম 1971 is the year when Bangladesh got independence, এইভাবেও কিন্তু শুরু হইতে পারে। তাহলে রিঅ্যারেঞ্জ সাধারণত কি কি দিয়ে শুরু হয়? নেম দিয়ে, প্লেস দিয়ে, টাইম দিয়ে, অথবা কোনো জেনারেল স্টেটমেন্ট দিয়ে। আই গেস এই কথাটুকু ধরতে পেরেছো। চলো আমরা একটু দেখি। Once there was a king, এক রাজা ছিল। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তারপর এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। জেনারেল স্টেটমেন্ট, Thomas Alva Edison was a great scientist. Name. Okay. আচ্ছা, ওকে ফাইন। আর এইটা কিন্তু মূলত টাইম, ওয়ান্স, এক সময়। তাহলে ওয়ান্সটা হচ্ছে টাইমকে রিপ্রেজেন্ট দিয়ে শুরু হচ্ছে। এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু হচ্ছে। থমাস আলভা এডিসন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। থমাস আলভা এডিসন, ইট ইজ এ নেম। তো এরকম দিয়ে শুরু হতে পারে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তুমি যদি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা ধরে ফেলতে পারো, আশা করা যায়
তুমি ওইটাকে ফলো করে করে বাকিগুলো তুমি তৈরি করে ফেলতে পারবা। তো ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ইন্ট্রোডাক্টরি ধরতে হবে আমাদের আগে। ওকে, ইন্ট্রোডাক্টরি ধরা হয়ে গেল। এইবার আমরা দেখবো লজিক্যাল ফ্লো। যুক্তির উপর ভিত্তি করে আমি কাজটাকে আগায় নেব, যুক্তির সাথে একটা একটা পর ধারাবাহিক স্টেপ বাই স্টেপ আমরা খেয়াল করবো, বাক্যগুলোর মধ্যে সম্পর্ক বের করব। এই সম্পর্ক বের করার জন্য আমাদের কতগুলো জিনিস আমাদের ব্রেইনে রাখতে হয়। একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। আগের লাইনে মনে করো সি নাম্বার সেন্টেন্সটাকে ধরলা, যেটাতে একটা কারণ বলা আছে, তাহলে আমি সি নাম্বার সেন্টেন্সের সাথে মিলে এমন একটা সেন্টেন্স যদি আইতে থাকে, তাহলে সি এর পরে আই হবে, কারণ আর ফলাফল। এরকম করে কারণ ফলাফল, কারণের পরে ফলাফল আসে। এটা টাইম অর্ডার, কোন এক ব্যক্তি অমুক সালে জন্মগ্রহণ করেছে, তাহলে এরপরে টাইমের পরে কি হইতে পারে? জন্মগ্রহণ করার পর সাধারণত অর্ডার আসে হচ্ছে তার পড়ালেখা। সে অমুক সালে জন্মগ্রহণ করেছে, সে এত বছর বয়সে সে তার প্রাইমারি এডুকেশন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। বার্থ, এডুকেশন, প্রথমে বার্থ পরে এডুকেশন, এরকম করে তাহলে টাইম অর্ডার মেনটেন করা লাগতে পারে। টাইম অর্ডারটা মেনটেন করা আমাদের ক্ষেত্রে অনেক সময় হার্ড হয়ে যায়। যখন সাধারণত বায়োগ্রাফি থাকে, তখন আসলে আমাদের স্পেসিফিক ইনফরমেশন জানা না থাকলে এই ব্যাপারটাতে একটু কঠিন মনে হতে পারে। তারপরেও ভালো করে খেয়াল করলে অনেকেরই এটা পেরে যাওয়ার কথা। প্রোনাউন রেফারেন্স, এইটা আমরা অনেক সময় খেয়াল করি না, অন্তত রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে। হি, শি, ইট, এইগুলো কার দিকে ইঙ্গিত করতেছে? অর্থাৎ হি ওয়েন্ট টু, যেমন দ্য ম্যান ওয়েন্ট টু আ লেডি টু ফাইন্ড হিজ সং। ওকে, তাহলে লোকটি একটা মহিলার কাছে গিয়েছিল তার ছেলেকে খোঁজ করতে। এরপরে আমার খুঁজতে হবে, তাহলে মহিলা তাকে অবশ্যই কিছু করেছে। she told him that his son died few days ago, সে তাকে বলল তার ছেলে কয়েকদিন আগে মারা গিয়েছে। তাহলে লোকটি একটা মহিলার কাছে গিয়েছে, এই লাইনে এটা বলা হলো। তারপরের লাইন আমরা খুঁজবো যে ওই মহিলা আসলে কোন কথাটা বলেছে, অর্থাৎ হি বা শি বা ইট। অর্থাৎ এখানে আমাদের উদাহরণে শি যেটা বললাম যে মহিলা, এই মহিলা যে কথাটা বলতেছে সেইটা ধরেও কিন্তু আমরা প্রোনাউনের রেফারেন্স ধরেও কিন্তু আমরা রিঅ্যারেঞ্জের পরের লাইনটা খুঁজে বের করতে পারি। এইবার কানেক্টরসে এবং লিঙ্ক, কানেক্টরস বা লিঙ্কার মানে রিঅ্যারেঞ্জে কানেক্টরস এবং লিঙ্কারের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা দিয়েও কিন্তু আমরা প্রায় রিঅ্যারেঞ্জের পরের লাইনগুলো খুঁজে বের করবো, যেমন দেন, সো, দেয়ারফর, বাট, আফটারওয়ার্ডস। দেন হচ্ছে যে সিকোয়েন্স টাইম অর্ডার হলে, যেমন at first he went to a shop then he bought some groceries, তাহলে কিছু শপে যাওয়ার পরে সে গ্রোসারিজ কিনেছে। তো এটা তো কানেক্টর বা লিঙ্কার্স থেকে বোঝা যায়। সো এগুলো, এই জিনিসটা সহজে আইডিয়া করা সম্ভব, তুমি একটু চেষ্টা করলে পেরে যাবা। তাহলে আমাদের লজিক্যাল ফ্লোর জন্য সবথেকে বেশি মেইন হাতিয়ার হচ্ছে কজ এন্ড ইফেক্ট, টাইম অর্ডার, প্রোনাউন রেফারেন্স, কানেক্টরস এন্ড লিঙ্কার, কানেক্টরস অর লিঙ্কার্স। এগুলো দিয়ে আমরা সহজেই রিঅ্যারেঞ্জের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এন্ডিং সেন্টেন্স আমরা যেতে পারি। ওকে, সিকোয়েন্স বের করে বাক্য নাম্বার দাও, প্রতিটি বাক্যের পাশে সঠিক ক্রম অনুযায়ী নাম্বার 1 থেকে 10 দাও। তুমি শুধু লিখবাই না, খালি অ্যান্সার করবা না। যখন তুমি রিঅ্যারেঞ্জটা এলোমেলো সেন্টেন্স গুলো নিয়ে তুমি ভাবতে শুরু করবা, তোমার ক্ষেত্রে আগে নাম্বারিং করে নিবা পাশ দিয়ে, তাহলে তোমার একটা অর্ডারের ধারণা তৈরি করতে সুবিধা হবে। অনেকে আমরা কি করি, সরাসরি লেখা শুরু করি, এই কাজটা করবা না। তুমি আগে একটা রাফ পেন্সিল দিয়ে নাম্বারিং সিকোয়েন্স তৈরি করে কাজটাকে আগাইতে থাকো। এইবার এই 4 নাম্বার ধাপ পর্যন্ত আশা করি তোমার রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার কথা। পরে সম্পূর্ণ প্যারাগ্রাফ আকারে লিখো। অনেক কলেজেই এই জিনিসটা বলে এটা লাগবে না, বাট ট্রাস্ট মি, আমি এখন পর্যন্ত সকল শিক্ষার্থীকে যতদিন আমি পড়ালেখার পর আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছি, ততবার বলেছি যে তুমি আগে রিঅ্যারেঞ্জে আগে বক্স করে নাম্বার সিকোয়েন্সটা লিখে দিবা, তারপর অবশ্যই তুমি পুরো রিঅ্যারেঞ্জের গল্পটা প্যারা করে উঠাই দিবা। আমাদের সময় আমাদের টিচারটা এটা খুবই স্ট্রিক্ট ভাবে মেনটেন করাইতেন আমাদেরকে, এবং আমাদেরকে বলতেন ইউ হ্যাভ টু রাইট ইট, ইটস ম্যান্ডেটরি। কারণ রিঅ্যারেঞ্জ শুধু কিন্তু নাম্বার সিকোয়েন্স মিলানোর জন্য না, রিঅ্যারেঞ্জ একটা প্যাসেজ তৈরি করার জন্য, একটা প্যারা তৈরি করার জন্য, যে একটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য যেটা সুন্দর অর্ডারে থাকবে। তো এই ক্ষেত্রে রিঅ্যারেঞ্জের জন্য আমরা না ফুল মানে প্যারাগ্রাফটা তৈরি না করলে টিচাররা আমাদের মার্কস দিত না। তো এখন অনেক কলেজে এই ব্যাপারটাকে হালকা ভাবে নেওয়া হয়, তারা শুধু ওই নাম্বার সিকোয়েন্সটা দিলেই হয়, এই রিঅ্যারেঞ্জের প্যাসেজটা লেখা লাগে না, এমনটা বলে। আমি তাদের এই মতামতকে আমি সম্মান জানাচ্ছি, আই কমপ্লিটলি অ্যাগ্রি। বাট যেহেতু এটা বোর্ড এক্সামের কথা, আমি বলবো তুমি এটা
এইটা পড়াও, যেমন উত্তর লেখার আদর্শ ফরম্যাটে দেখো আমি যেভাবে লেখা লিখিয়ে দিয়েছি একটা, যে আমি এইভাবে নাম্বার সিকোয়েন্স দিয়ে রিঅ্যারেঞ্জে ফরম্যাট করার পরে আমি কিন্তু স্টোরিটা একটা পুরো প্যারাগ্রাফ আকারে লিখে দিয়েছি। আমি রিকোয়েস্ট করব তোমার মেন্টর, তোমার টিচার হিসেবে এটা আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা বোর্ড এক্সাম, তুমি এইভাবে লিখে দিয়ে আসো। ডোন্ট টেক এনি রিস্ক। 10 মার্ক। পূর্ণ নাম্বার রিঅ্যারেঞ্জে পাওয়ার জন্য আমরা কি কি টিপস গুলো ব্যবহার করব আমরা একটু দেখে নেই, চলো। প্রথম নাম্বার দিয়ে সাজাও, প্রথমে নাম্বার দিয়ে সাজাও, 1 থেকে 10 তুমি নাম্বার নিয়ে কাজ করো, সুন্দর করে পুরো প্যাসেজটি লিখো, বানান গ্রামার ঠিক রাখো। অনেক সময় আমরা কি করি, রিঅ্যারেঞ্জ লিখতে গিয়ে যারা এই যে এইভাবে লেখে তারা অনেক সময় বানানে ভুল করে, এইটা টিচারের চোখে পড়লে টিচার কাটবেন না। সাধারণত কি করেন, টিচার এখান থেকে মার্কসটা দিয়ে দেন, এখানে অতটা দেখেন না, বাট এখানে তারপর গ্রামারটা ঠিক রাখা উচিত, যেহেতু তুমি দেখে দেখে লিখতেছো। খাতা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানোভাবে লেখো, এটা আমরা সবসময় বলে আসি। ইংলিশে ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক, লেখাতে ভালো মার্ক পাওয়ার জন্য তোমার হাতের লেখা একটু সুন্দর হওয়া এবং নিট এন্ড ক্লিন হওয়াটা জরুরি। তোমার হাতের অক্ষরগুলো খুবই সুন্দর না, তাতে কোনো ম্যাটার করে না, বাট তাতে খুব ম্যাটার করে না, তাতে খুব বেশি ম্যাটার করে না, বাট লেখা অনেক বেশি কাটাকাটি হলে, এলোমেলো হলে জিনিসটা একটা পোর মার্কস তৈরি করে, পোর ইমপ্রেশন তৈরি করে। আর রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তুমি যত যাই বলো না কেন, তুমি যদি প্র্যাকটিস না করে থাকো তোমার জন্য রিঅ্যারেঞ্জটা একটু টাফ। আমরা এই জন্য পরামর্শ দিই রিঅ্যারেঞ্জের গুলো ভালো করে পড়তে। যেমন আমরা এই এইচএসসি 2025 এর জন্য আমি যে সাজেশনে বলেছি 2019 সাল, 2023 সাল এবং 2024 সালের রিঅ্যারেঞ্জ গুলো ভালো করে সম্পন্ন করতে। তো তোমাদের এখন লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই, আমি যে কথাগুলো বললাম এটা মাথায় রেখে এক এক করে প্র্যাকটিস করে রিভিশন দিয়ে নাও। খুব সম্ভবত রিঅ্যারেঞ্জ রেডি করতে, এই 3 বোর্ডের রিঅ্যারেঞ্জ গুলো রেডি করতে তোমার খুব বেশি বড় জোর হলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। 10 মার্কের জন্য এতটুকু সময়টা খুব মনোযোগ দিয়ে দাও। তো এই ক্লাসটা তোমাদের রিঅ্যারেঞ্জকে ফোকাস করেই বলা হলো। আশা করি রিঅ্যারেঞ্জের সম্পর্কিত সকল প্রকার জটিলতা, কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং তোমাদের রিঅ্যারেঞ্জে পূর্ণ মার্ক পাবে এই আশা করেই এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।